শিবপুর গ্রামটা যেন নিজেই একটা রহস্য। গরমকালে এখানকার মানুষজন পাশের শহরে চলে যায়, গ্রামটা ফাঁকা পড়ে থাকে। আর শীতকালে গ্রামটা আরো নিঝুম হয়ে যায়, যেন কবরের নিস্তব্ধতা নেমে আসে। ঝিঁঝির ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। গাছপালার ফাঁকে শীতের কুয়াশা জমে থাকে, আর দূরে কুকুরের ডাক মাঝে মধ্যে শোনা যায়। এমনই এক শীতের রাতে পিন্টু, গ্রামের সরল ছেলে, হাতে একটা প্লাস্টিকের প্যাকেট নিয়ে ফিরছে। তার বোন রিমির শ্বশুরবাড়ির অনুষ্ঠানে সে গিয়েছিল। ঘড়িতে তখন রাত 10টা বেজে গেছে। শীত জাঁকিয়ে পড়েছে। পিন্টুর গায়ের জ্যাকেটটা যেন কুয়াশার সঙ্গে পাল্লা দিতে পারছে না। কি শীত রে বাবা! নবারুণটা আবার আগে আগে চলে গেল। একসঙ্গে ফিরবো বলে কথা ছিল, এখন আমি একা। এই পথটা তো আবার একটু বেশি নিস্তব্ধ না? পিন্টু দ্রুত পা চালায়। তার হাতের প্যাকেটে রিমির শ্বশুরবাড়ি থেকে দেওয়া মিষ্টি আর কিছু খাবার। পথটা কাঁচা, দুপাশে ঝোপঝাড় আর বড় বড় গাছ। দূরে শিবপুরের পুরনো কালী মন্দিরের ঘণ্টা মাঝে মধ্যে বাতাসে দুলছে। পিন্টুর মনে পড়ে রিমি কিভাবে নবারুণকে দাদার মতো দেখত। ছোটবেলায় তিনজনে একসঙ্গে কত খেলা করেছে, কত গল্প করেছে। নবারুণের সঙ্গে ফিরলে পথটা এত ভয় লাগতো না। নবারুণটা এত তাড়াতাড়ি চলে গেল কেন? ওর তো অপেক্ষা করার কথা ছিল। কি এমন তাড়া ছিল ওর? হঠাৎ পিন্টু পায়ের নিচে শুকনো পাতার খড়খড় শুনতে পায়। সে থমকে দাঁড়ায়, পিছনে তাকায়, কিন্তু কিছুই দেখতে পায় না। কুয়াশার চাদরে সব ঢাকা। তার বুকে ধুকপুকুনি বাড়তে থাকে। এটা তো শিবপুর। এই গ্রামে শুনেছি রাতের বেলা অনেক কিছু ঘটে, কিন্তু এটা মনে হচ্ছে শুধু বাতাস। হ্যাঁ, বাতাসে পাতা নড়ছে, আর কিছু না। কিন্তু তার কথা শেষ হতে না হতেই দূর থেকে একটা মৃদু শব্দ ভেসে আসে। পিন্টু, পিন্টু। যেন কেউ ডাকছে। কণ্ঠটা চেনা চেনা, কিন্তু কুয়াশার মধ্যে কিছুই বোঝা যায় না। পিন্টুর হাতের প্যাকেটটা পড়ে গেল এবার। কে কে ওখানে? নবারুণ, তুই কি আমার সঙ্গে মজা করছিস? কোনো উত্তর নেই, শুধু কুয়াশা আর ঝিঁঝির ডাক। পিন্টু দৌড়তে শুরু করে। তার পায়ের শব্দ ছাড়া আর কিচ্ছু শোনা যাচ্ছে না। রাত গভীর। গ্রামের কাঁচা পথে পিন্টু একা হাঁটছে। তার পায়ের নিচে শুকনো পাতার মচমচ শব্দ। দূরে কোথাও কুকুর ডেকে উঠছে। পথের পাশে বিশাল বটগাছটা পেরোনোর পর থেকেই পিন্টুর মনে হচ্ছে কেউ যেন তার পিছু নিয়েছে। পায়ের শব্দ, হালকা গাছের ডাল ভাঙার শব্দ। তার গা ছমছম করছে। এত রাত হয়ে গেল, মা তো চিন্তা করছে মনে হয় আমার জন্য। একটা ছোট্ট ঘরে পিন্টুর মা সরলা উৎকণ্ঠায় ঘরময় পায়চারি করছে। পিন্টুর বাবা নীলকান্ত হাতে একটা পুরনো কাগজ নিয়ে বসে রয়েছেন। এত রাত হয়ে গেল, ছেলেটা তো এখনো ফিরল না। কি যে হয়েছে বুঝতেও তো পারছি না। চাই আহা, চিন্তা করো না, পিন্টু তো বড় হয়েছে, নবারুণের সঙ্গে গিয়েছিল, ফিরে আসবে। তবু যে মনটা কেমন করছে গো। এত রাতে ওই বটতলা পেরিয়ে আসা, ধুর বাবু, আমার যেন আর ভালো লাগে না। পিন্টুর পা আর চলছে না। ভয়ে বুক ঢিপ ঢিপ করছে। আবার পেছনে সেই বাজে রকমের শব্দ হচ্ছে। হঠাৎ সে পিছনে ফিরে তাকায়। অন্ধকারে একটা ছায়া। তারপর স্বস্তির নিঃশ্বাস ফেলে সে। আরে, হারু কাকা, আপনি? আরে পিন্টু, তুই কি করছিস এই রাতে একা একা? ভয় পাইয়ে দিলি যে। আর বলো না হারু কাকা, বোনের শ্বশুরবাড়ি থেকে ফিরছি। নবারুণের কি একটা কাজ ছিল, ও একাই বেরিয়ে চলে গেল। আমি আর কি করি, হাঁটতে লাগলাম। এই রাতে একা একা এসে ঠিক করিসনি পিন্টু। তুই ছেলে মানুষ, হয়তো বিশ্বাস করবি না, কিন্তু এই বটতলায় রাতে ঘোরাঘুরি করা ভালো নয়। আরে কাকা,
ওসব গাঁজাগুড়ি কথা। আসিস না, আমরা হয়তো মুখ্য মানুষ কিন্তু বুঝি এই রাতে এখানে কত কি হয়। চল তোকে আর একটু এগিয়ে দিই। ঠিক আছে কাকা, চলুন। তবে আমার তো ভয় লাগছিল, পিছনে যেন কি শব্দ পাচ্ছিলাম। শব্দ? বললাম তো এই জায়গাটা ভালো নয়, তাড়াতাড়ি হাঁট। দুজনে পাশাপাশি হাঁটতে থাকে। দূরে কুকুরের ডাক আরো তীব্র হয়। পিন্টু মনে মনে ভাবে, হারু কাকা ঠিকই বলেছে, এই রাতে একা বেরোনো আর নয়। যা পিন্টু, এবার তুই বাড়ি যা, রাত বাড়ছে। আর দেখিস পথে কারো কোনো কথায় যেন কান দিস না। এই মাঠটা রাতে একদম ভালো না, সাবধানে থাকিস। এই কথা বলে হারু কাকা তার লাঠিতে ভর দিয়ে ধীর পায়ে বাড়ির দিকে চলে যায়। পিন্টু মাঠের দিকে তাকায়। তার মনটা কেমন যেন অস্থির হয়ে ওঠে। সে ধীরে ধীরে মাঠের মধ্যে দিয়ে হাঁটতে শুরু করে। মাঠের একপাশে তার বাড়ি। হঠাৎ পিছন থেকে একটা ডাক ভেসে আসে। পিন্টু, পিন্টু, পিন্টু। আরে নবারুণ, তুই এত রাতে এই মাঠে কি করছিস? সব ঠিক আছে তো? আজ আর বাড়ি যাওয়া হবে না পিন্টু। মনে হচ্ছে আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই। তোর বাড়িতে একটু থাকতে পারি? একটু কাকু কাকিমাকে বুঝিয়ে বলবি? আরে এত ভাববার কি আছে, তুই আমাদের বাড়িতে থাকবি, এটা তো কোনো ব্যাপারই না। বাবা মা কিছু মনে করবে না, তুই তো আমার বন্ধু, এতে জিজ্ঞেস করার কি আছে? চল বাড়ি চল, মা নিশ্চয়ই রাতের খাবার বানিয়েছে, দুজনে মিলে খেয়ে নেব, চল। তুই নিশ্চিত তো? আমি হঠাৎ করে এভাবে তোর বাড়িতে কাকিমা কিছু মনে করবে না তো? আরে মা তো তোকে দেখলে খুশিই হবে। তুই তো জানিস মা বলে আমাদের বাড়িতে বন্ধুরা এলে বাড়িটা আরো জমজমাট হয়। তুই চিন্তা করিস না, চল মাঠটা পেরিয়ে বাড়ি যাই। রাত আরো বাড়ছে, ঠান্ডা পড়ছে কেমন দেখছিস না? নবারুণ এবং পিন্টু দুজনে মাঠের ঘাসের উপর দিয়ে পিন্টুর বাড়ির দিকে এগিয়ে যায়। দূরে মাঠের ওপাশে একটা কুয়াশার আস্তরণ যেন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে পুরো মাঠ জুড়ে। নবারুণকে সাথে নিয়ে পিন্টু তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। বেশি বড় বাড়ি না হলেও বেশ সুন্দর পিন্টুদের বাড়ি। পিন্টু বাড়ির দরজায় টোকা মারতে বেরিয়ে আসেন পিন্টুর মা। আরে এত দেরি কেন হলো তোর? হ্যাঁ মা, একটু দেরি হয়ে গেল। দেখো কাকে নিয়ে এসেছি। আরে নবারুণ, আয় আয় আয়। বাহ, তুই আজ আমাদের বাড়ি এসে খুব ভালো কাজ করেছিস রে বাবা। অনেকদিন পর তোকে দেখলাম। আয় আয় আয়, বস বস। নে নে, হাত মুখটা একটু ধুয়ে এনে দেখি। হ্যাঁ, আমি হাঁসের ডিমের তরকারি রেঁধেছি, সঙ্গে গরম গরম রুটি আছে বুঝলি। দুজনে মিলে একটু খেয়ে নিবি কেমন? চল চল। মা, তুমি আবার ভুলে গেলে, নবারুণ তো আমিষ খায় না, হাঁসের ডিমের তরকারিও খাবে না। ও মা, দেখো দেখি, আমি তো একদম ভুলেই গেছি। কি মুশকিল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোরা বস। আমি আমি এক্ষুনি আলুর তরকারি বানিয়ে নিয়ে আসছি, বেশিক্ষণ লাগবে না রে, এক্ষুনি আসছি। আরে থামো 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 কাকিমা, থামো থামো। আলুর তরকারি লাগবে না। আমি আমি হাঁসের ডিম খাবো। কি বললি? তুই হাঁসের ডিম খাবি? নবারুণ, তুই তো কখনো মাংস টাংস খাস না, এ কি ব্যাপার? আরে মাঝে মধ্যে তো একটু চেঞ্জ করতেই হয়। কাকিমার হাতের রান্নার কথা শুনে তো আমার মুখে জল চলে এলো। দাও না কাকিমা, আমি আজ হাঁসের ডিমের তরকারি একবার ট্রাই করি না? বাবা, এই তো তুই খাবি শুনে আমারও কি ভালো লাগছে রে বাবা। ঠিক আছে, তোরা বস, আমি রুটিটা গরম করে তরকারিটা নিয়ে আসছি। হ্যাঁ। এই বলে সরলা দেবী হাসতে হাসতে রান্নাঘরে চলে যান। এরপর পিন্টু নবারুণের দিকে তাকিয়ে ঠেলা দিয়ে বলে, তুই আমাকে অবাক করে দিলি বুঝলি। এরপর কি তুই মাছ মাংসও খাবি নাকি? আরে ধীরে ধীরে ধীরে। আরে বাবা, আপাতত কাকিমার হাঁসের ডিম দিয়ে শুরু করি, তারপর দেখা যাবে। পিন্টু এবং নবারুণ কথা বলা শেষ করে হাসতে হাসতে টেবিলে খেতে বসে। টেবিলটা বেশ সাজানো। পিন্টুর মা রান্নাঘর থেকে তরকারি আর রুটি নিয়ে আসেন।
সরলা দেবী পিন্টু আর নবারুণের সামনে থালা সাজিয়ে ডিমের তরকারি আর রুটি পরিবেশন করে দিলেন। নবারুণ এক কারণ ডিম খেয়ে বলল, আরে কাকিমা, দারুণ রান্না করছো, দারুণ। আমাকে আরেকটা হাঁসের ডিম দেবে গো? হ্যাঁ রে, অবশ্যই, কেন দেবো না? তুই মুখ ফুটে বলেছিস। এই নে 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 নে, হ্যাঁ খা খা, আর একটা দেবো। সরলা নবারুণের খাবারের প্লেটে আরও একটা ডিম তুলে দেয়। পিন্টু অবাক হয়ে নবারুণের দিকে তাকায়, মনে মনে ভাবে, বাবা, কাল টিপুর জন্মদিনে তো কিছু খেলো না, আজ হঠাৎ কি হলো? আর ও তো প্রতিজ্ঞা করেছিল যে মাছ ডিম কিছু খাবে না। এই শোন, তোরা খাওয়া দাওয়া শেষ করে গল্প কর, হ্যাঁ? তবে ঘুমানোর সময় ওই মাথার দিকে জানলাটা বন্ধ করে দিস কিন্তু। সরলা দেবী নিজে খেয়ে নিজের ঘরের দিকে রওনা দেন। রাত গভীর হয়, সময় তখন রাত 12টা হবে। পিন্টুর মা বাকি 3টে ডিম ঝুড়িতে চাপা দিয়ে নিজের ঘরে ঘুমানোর উদ্দেশ্যে চলে যান। পিন্টু এখনও নবারুণের আচরণ নিয়ে ভাবতে থাকে। রাত গভীর হতে শুরু করে। পিন্টু বিছানায় শুয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি নিয়ে পড়ছিল। আর নবারুণের দিকে তাকাতেই সে দেখে নবারুণ জানলার বাইরের দিকে চেয়ে আছে। পিন্টু তার বইয়ের পাতা উল্টাতে উল্টাতে নবারুণকে বলে, কিরে, এই দেখ, তোর প্রিয় কবিতা পড়ছি, এই নে তুইও পড়। এই আমার ওসব পড়তে ভালো লাগছে না, তুই নিজে পড়। হ্যাঁ নবারুণ, এই তুই সত্যি করে বলতো কি হয়েছে তোর? নির্ঝরের স্বপ্নভঙ্গ তো তোর প্রিয় কবিতা ছিল, ওটা পড়তে বলছি, এখন কেন এমন মন মরা হয়ে আছিস কেন? আরে কিছু না, মানে মাথাটা একটু ভার, তুই বই পড়, আমি একটু বাইরে দেখি। আচ্ছা ঠিক আছে, কিন্তু কাল টিপুর জন্মদিনের ব্যাপারটা কি? তুই তো কিছু খাসনি, আর আজ হঠাৎ ডিম খেলি, কি হয়েছে তোর বল না। আরে বলবো তো, পরে বলবো পিন্টু, এখন ঘুমা, রাত হয়েছে, ঘুমা। দুজনে কথা বলতে বলতে একটা সময় ধীরে ধীরে তারা ঘুমিয়ে পড়ে। ঘুমানোর সময় পিন্টু তার মায়ের কথা মতো জানলাটা বন্ধ করে দেয়। হঠাৎ মাঝরাতে একটা আওয়াজে পিন্টুর ঘুম ভেঙে যায়। সে উঠে দেখে তার পাশে নবারুণ নেই। পিন্টু বিছানা থেকে উঠে চারপাশে তাকায়, কিন্তু কোথাও নবারুণকে দেখতে পায় না সে। হঠাৎ সে তার ঘর থেকে বেরিয়ে পাশের ঘরে যেতে যাবে, তখনই সে দেখে নবারুণ ঝুড়ি ঢাকা দেওয়া হাঁসের ডিমের তরকারি লুকিয়ে লুকিয়ে খাচ্ছে। এটা দেখে আঁতকে ওঠে পিন্টু। এই এই নবারুণ, এই তুই কি করছিস? ডিম খাচ্ছিস কেন? তুই তো বলেছিলি মাছ ডিম কিছু খাবি না, এখন মাঝরাতে এইভাবে লুকিয়ে লুকিয়ে ঝুড়ি খুলে ডিম খাচ্ছিস? হ্যাঁ, আরে আরে পিন্টু, আমি মানে মানে খিদে পেয়ে গেছিল, তাই। খিদে পেয়েছিল তো আমাকে বলতে পারতিস, মায়ের লুকিয়ে রাখা ডিম চুরি করে খাচ্ছিস। এটা কি তুই ঠিক করলি? কি হয়েছে তোর, সত্যি করে বল। পিন্টু, আমি আসলে কাল টিপুর জন্মদিনে আমি নিরামিষ খাই বলে সবাই মজা করছিল, আমার মনটা তাই খারাপ, সেই থেকে মনটা খারাপ। তুই তো কিছুই বলিসনি, আর তোর প্রিয় রবীন্দ্রনাথও পড়তে চাইছিস না, ডিমও খাচ্ছিস। কি হয়েছে তোর নবারুণ? এই নবাকে তো আমরা চিনি না। পরে বলবো পিন্টু, এখন চল না ঘুমোই, কাকিমা জানতে পারলে দুজনকেই ঝাড় দেবে। অন্যদিকে তাদের গলার আওয়াজ পেয়ে সরলার ঘুম ভেঙে যায়। তিনি বাইরে থেকে ডাক দেন, এই পিন্টু, নবারুণ, আরে আবার কি হলো রে? মাঝরাতে কথা বলছিস, ঘুমা এখন। হ্যাঁ মা, ঘুমাচ্ছি। চল এখন ঘুমোই, কিন্তু কাল সকালে সব খুলে বলবি। দুজনে ঘরে ফিরে যায়। পিন্টু এখনো নবারুণের ব্যাপারটা ভেবে অবাক থাকে, কারণ সে নবারুণের আচরণের সঙ্গে মেলাতে পারছে না। রাত আরো গভীর হয়, রাত 2টো। পিন্টু এবং নবারুণ দুজনেই ঘুমানোর জন্য বালিশটা ঠিক করে নিচ্ছে। পিন্টু খোলা গীতাঞ্জলিটা বন্ধ করে টেবিলের উপর রেখে দিল। নবারুণ আবার জানলার দিকে তাকিয়ে রয়েছে। পিন্টুর ডাকে সেও ঘুমানোর জন্য চলে আসে। পিন্টু একটু হাই তুলে নিয়ে বলে,
হ্যাঁ রে নবারুণ, আজ তুই আমাদের বাড়িতে থাকছিস, কাকু কাকিমা জানেন তো? আরে হ্যাঁ রে বাবা, সবাই জানে। আমি তো ভাবছি তোদের বাড়িতে আরো দিন 5 কাটিয়ে তারপরেই যাব। বাড়িতে তো একাই থাকি, কি আর করব। বাহ, এ তো দারুণ খবর। আমরা তাহলে মন খুলে মজা করতে পারবো। কিন্তু তুই ঠিক আছিস তো? না মানে সন্ধে থেকে কেমন যেন তোকে অন্যমনস্ক লাগছে। আরে না না, কিছু না, শুধু তবে একটা কথা, এই কদিন তুই পড়াশোনা, কলেজ কোথাও যাবি না। আমরা শুধু মজা করব, কেমন? কি বলছিস? তুই তো কখনো এমন বলিস না। আমি পড়া বন্ধ করতে পারি, কিন্তু তুই তো সবসময় পড়াশোনার পেছনে লেগে থাকিস। হঠাৎ এমন কেন বলছিস? আরে বাবা, এমনি রে, মাঝে মাঝে একটু ব্রেক নিতে হয় না? চল এখন ঘুমা, অনেক রাত হয়েছে, ঘুমা। নবারুণের কি হলো? কাল টিপুর জন্মদিনে কিছু খায়নি, কিন্তু আজ ডিম খেয়ে নিল। যে কোনোদিনও ডিম খায় না। রবীন্দ্রনাথের নির্ঝরের স্বপ্নভঙ্গ পড়তে চাইল না, এখন আবার পড়াশোনা বন্ধ করতে বলছে। এই কথা ভাবতে ভাবতে নবারুণের দিকে তাকায় পিন্টু। তারপর বালিশে মাথা রেখে একটা বড় হাই তোলে। যথারীতি ঘুমিয়ে পড়ে পিন্টু। পরের দিন সকালবেলায় পিন্টু স্নান সেরে তৈরি হয়েছে নবারুণের সঙ্গে বেরোবে বলে। নবারুণের আবদার। সে দেখে নবারুণ একটা নীল রঙের জামা পরে তৈরি, যে রং নবারুণের একদমই পছন্দ ছিল না। এই নবারুণ, তুই এই নীল জামাটা পরলি কেন? তুই তো নীল রং একদম পছন্দ করিস না। মনে আছে একবার আমি তোকে নীল রঙের পেন দিয়েছিলাম, সেটাও নিসনি। কি হয়েছে তোর? আরে এমনি এমনি, ভাবলাম একটু বদল করি। চল বাইরে যাবি? তবে আমার মাথায় না বড্ড ব্যথা বেড়েছে। এই রোদে বেরোতে আমার ভালো লাগছে না। চল না বিকেলের দিকে কোথাও একটা যাই। ওফ, এখন তো শীতকাল, বাইরে রোদ বেশ ভালো, এখনই যাওয়া যায়। তুই হঠাৎ রাতে বেরোতে চাইছিস কেন? আসলে পিন্টু, আমার মাথাটা খুব ধরেছে। দিনের বেলায় রোদে বেরোলে আবার ব্যথাটা বাড়বে, রাতে বেরোলে ঠিক থাকবো। মাথা ব্যথা? তুই তো কালো বললি মাথা ভার লাগছে। আর তোর কি হয়েছে? নীল জামা পরছিস, যা তুই ভালোই বাসিস না। ডিম খেলি, পড়া বন্ধ করার কথা, রবীন্দ্রনাথের কবিতা না পড়া। কি হয়েছে তোর নবারুণ? তুই কেমন যেন বদলে গেছিস মনে হচ্ছে। আরে কিছু না, শুধু আরে মাঝে মাঝে মনে হয় না যে জীবনটা একটু অন্যভাবে দেখা দরকার। তুই চিন্তা করিস না, রাতে বেরোবো, এখন একটু রেস্ট নি। আচ্ছা ঠিক আছে, তুই রেস্ট নে, কিন্তু দুপুরে খাওয়ার পর একটু জিরিয়ে নিস, তাহলে শরীর ভালো লাগবে। আর তখন ঘুমোবো। এখন তুই তৈরি হ, কাকিমা খাবারের জন্য ডাকছেন। কি রে পিন্টু, ওই নবারুণ, আরে কতক্ষণ আর ডাকবো তোদের? তাড়াতাড়ি এসে জল খাবারটা খেয়ে নে। হ্যাঁ মা, আসছি। চল খেয়ে আসি। দুজনে জলখাবার খাওয়ার জন্য রান্নাঘরের দিকে যায়। পিন্টু নবারুণের দিকে ভাবুক দৃষ্টিতে তাকায়। তার অস্বাভাবিক আচরণ নিয়ে কৌতূহল আরো বেড়ে যায়। তারা খাবার টেবিলে দুপুরের জলখাবার খেতে বসে। সরলা জলখাবারে লুচি আর আলুর দম রান্না করেছে, সঙ্গে রয়েছে নতুন গুড়ের রসগোল্লা, যা পিন্টু আর নবারুণের দুজনেরই প্রিয়। পিন্টু রসগোল্লা নিয়ে নবারুণের মুখের কাছে ধরতেই নবারুণ পিন্টুর হাতটা সরিয়ে দেয়। এ কি, তুই এমন হাতটা সরিয়ে দিলি কেন? আমি রসগোল্লা খাবো না, তুই আমার সামনে আর এগুলো আনবি না। রসগোল্লা তো তোর প্রিয় মিষ্টি রে। না না, মানে মাথাটা ব্যথা করছে তো, রসগোল্লা খেতে ভালো লাগছে না। নবারুণ খাবার শেষ করে ঘরে চলে যায়। পিন্টু মনে মনে ভাবতে থাকে, নবারুণের হঠাৎ কি হলো কে জানে, কেমন যেন একটা অদ্ভুত লাগছে ওকে দেখতে। দুপুর গড়িয়ে সন্ধ্যা নেমে এসেছে। এখন সময় 6টা। পিন্টু ও নবারুণ ঘরে বসে লুডো খেলছে। লুডো বরাবরই পিন্টুর প্রিয় খেলা,
বাইরে হালকা বাতাস বইছে, শীতটাও বেশ জাঁকিয়ে পড়েছে। নবারুণ এখনও তার ওই নীল জামাটাই পরে রয়েছে। লুডোর ঘুঁটি নাড়তে নাড়তে পিন্টু বলে ওঠে, হে নবারুণ, তুই আজ কিন্তু হারবি। দেখ, আমার গুটি ঘরের কাছাকাছি চলে এসেছে, তুই এখনো পিছিয়ে। দেখা যাক পিন্টু, ভাগ্যে থাকলে আমিও জিতে যাব। তুই ছক্কা ফেলার চেষ্টা কর। আরে তুই যেমন হালকা মেজাজে আছিস, এটা তো ভাল লাগছে, কিন্তু সত্যি করে বল, তোর কি হয়েছে? কাল রাত থেকে দেখছি কেমন যেন অন্যরকম লাগছে তোকে। তোর প্রিয় রসগোল্লাও খেতে চাইলি না তুই, কেন? আরে বাবা, বললাম তো আমার কিছু হয়নি, তুই ভুল ভাবছিস, এখন খেলতে দে তো। এমন সময় হঠাৎ ঘরের আলো দপ করে নিভে যায়, সারা বাড়ি অন্ধকার হয়ে যায়। বাইরে থেকে একটা ঠান্ডা বাতাস ভেসে আসছে, জানলার পর্দা নড়ে ওঠে। এক সুন্দর মায়াবী পরিবেশ গঠিত হয়েছে। পিন্টু কিছুটা বিরক্ত হয়ে বলে, ধুর, কারেন্টটাও চলে গেল। মা, ও মা, টর্চটা কোথায়? টেবিলের ডয়ারে টর্চটা আছে, দেখে নে, আর মোমবাতিটা ধরে রাখ, নিভে যেতে দিবি না কিন্তু। সরলার কথা মতো পিন্টু টর্চ খুঁজতে গিয়ে হঠাৎ তার চোখ সামনের দিকে যায়। হঠাৎ তার শরীর পুরো চমক দিয়ে ওঠে। অন্ধকারে মোমবাতির ক্ষীণ আলোয় সে দেখে নবারুণের দিক থেকে যেন একটা লাল আলো জ্বলছে। প্রথমে সে ভাবে এটা মনের ভুল, কিন্তু কাছে গিয়ে দেখে নবারুণের চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলছে। পিন্টু আঁতকে ওঠে। পিন্টু আস্তে আস্তে পিছিয়ে যেতে যেতে কাঁপা কাঁপা গলায় বলে, নবারুণ, নবারুণ, এটা এটা কি? তোর চোখ কেন এমন জ্বলছে? তুই তুই ঠিক আছিস তো? নবারুণের দিকে তাকিয়ে ভয় কাঁপতে থাকে পিন্টু। এই সময় হঠাৎ করে কারেন্ট চলে আসে। পিন্টু দেখে নবারুণ স্বাভাবিক অবস্থায় আছে, আর তার চোখে অমন আলো আর দেখা যাচ্ছে না। নবারুণ তার চোখটা হাত দিয়ে মুছে বলে, কি বলছিস পিন্টু? আমার চোখ? এই তুই মনে হয় ভুল দেখছিস, মোমবাতির আলো রিফ্লেকশন হবে ওটা। না 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 না, এটা মোমবাতির আলো নয়, তোর চোখ লাল হয়ে জ্বলছিল। নবারুণ, তুই সত্যি করে বল, তুই এমন কেন হয়ে গেলি? আরে পিন্টু, তুই না একটু বেশি ভাবছিস। আমি ঠিক আছি রে, তুই ভয় পাস না। চল না, লুডোটা শেষ করি। ঠিক আছে নবারুণ, কিন্তু আমি তোর উপর নজর রাখবো। এভাবে চললে আমি মাকে সব বলে দেব। আরে বাবা, আরে কাকিমাকে বলবার দরকার নেই, আমি ঠিক আছি। চল খেলাটা শেষ করি। কি রে পিন্টু? ওহ, এই নবারুণ, এত রাতে লুডো খেলছিস তোরা? পড়াশোনার ব্যাপারে তো একটু আলোচনা করলেও পারিস, হ্যাঁ, দুটোতে মিলে। এত রাত হয়েছে, যা খুশি কর, যা খুশি কর, তার আগে খেয়ে আমাকে উদ্ধার করতে দেখে। হ্যাঁ মা, আসছি। চল নবারুণ, খেতে যাই। তারা দুজনে যথারীতি হাত ধরাধরি করে টেবিলের দিকে যায়। খাবার টেবিলের সামনে গিয়ে দেখে আজ তার মা রুটি আর চিকেনের তরকারি রান্না করেছে। তার মা পিন্টুকে খাবার পরিবেশন করতে করতে বলে, কি রে পিন্টু, এত চুপচাপ কেন? কি ভাবছিস? কিছু না মা। কথা বলতে বলতে হঠাৎ থেমে যায় পিন্টু। হঠাৎ তার মনে হয় তাদের বাড়ির দরজার পাশ দিয়ে একটা ছায়া সরে গেল। পিন্টু সেদিকে তাকায় এবং তার মাকে বলে, মা, তুমি কি কিছু দেখতে পেলে? কি দেখবো? এই, কি বলছিস তুই? মনে হলো যেন দরজার পাশ দিয়ে একটা ছায়া সরে গেল। আরে দেখ, ওহ, ছায়াটা কোথা থেকে আসবে? এত রাতে কে আসবে বলি আমাদের বাড়িতে, বল দেখি। কাওয়ায় মন দে তো চুপচাপ। নবারুণ এতক্ষণ চুপচাপভাবে বসেছিল। হঠাৎ সে চিকেনের তরকারি অস্বাভাবিক উৎসাহে খেতে শুরু করে। পিন্টু তার খাওয়া দেখে অবাক হয়ে যায়। নবারুণ, তুই ঠিক আছিস তো?
কোনো উত্তর দেয় না নবারুণ। মাথা না তুলে সে খাওয়া চালিয়ে যায়। সেটা দেখে সরলা বলে ওঠে, আরে ওর তো দেখছি ভালোই খিদে পেয়েছে আজ, ভালো কথা। পিন্টু, তুই কিন্তু খাচ্ছিস না, কি হলোটা কি? না মা, মনে হচ্ছে কিছু ঠিক না। ওরে তুইও না, খাওয়া শেষ কর বাবা, রাত হয়ে গেছে তো। খাওয়া শেষ করে নবারুণ হঠাৎ উঠে দ্রুত নিজের ঘরের দিকে চলে যায়। পিন্টু ধীরে ধীরে নবারুণের দিকে এগিয়ে যায়। সে দেখে ঘর অন্ধকার। নবারুণ মুখ নিচু করে বিছানায় বসে রয়েছে। পিন্টু দরজার কাছে দাঁড়ায়। হঠাৎ নবারুণ মাথা তুলে তাকায়। পিন্টু দেখে নবারুণের চোখ লাল, জ্বলছে। নবারুণ, তুই 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 কি করছিস? তোর চোখে কি হয়েছে? কিছু হয়নি তো পিন্টু। এই পিন্টু, এই পিন্টু কাছে আয়। না না, তুই ঠিক নেই। মা মা মা, এদিকে এসো মা। পিন্টুর মা দৌড়ে আসে পিন্টুর চিৎকার শুনে। ঘরে ঢুকে আলো জ্বালায় এবং সে দেখে নবারুণ বিছানায় বসে রয়েছে স্বাভাবিকভাবে। তার চোখে কোনো অস্বাভাবিক কিচ্ছু নেই। কি রে, কি হলো পিন্টু? চেঁচাচ্ছিস কেন? মা, মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল হচ্ছে। ও আমার দিকে কেমন ভাবে ভয়ঙ্কর ভাবে তাকিয়েছিল। আরে কি হয়েছে? কেন এমন করছিস তুই? নবারুণ তো একদম ঠিকই আছে। কি রে নবারুণ, তুই ঠিক আছিস তো? হ্যাঁ কাকিমা, আমি একদম ঠিক আছি। আরে বাবা, তুই বোধহয় ভুল কিছু দেখেছিস। চল চল, এখন ঘুমোতে যা তো, কাল সকালে সব ঠিক হয়ে যাবে দেখবি। যা ঘুমোতে যা। পিন্টু মাথা নেড়ে ঘর থেকে বেরিয়ে যায়, কিন্তু তার মনে সন্দেহ থেকে যায়। নবারুণের এরকম অদ্ভুত আচরণ আরো বেশি ভাবিয়ে তোলে পিন্টুকে। পিন্টু ঠিক করে একবার নবারুণের বাড়ি যাওয়া দরকার, তার মাকে সব কথা বলা দরকার। পরের দিন সকালে সে যথারীতি নবারুণের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। নবারুণের বাড়ি তাদের বাড়ি থেকে 15 মিনিটের দূরত্বে। তার বাড়ি পৌঁছে তাদের বাড়ির উঠোনে সে ডাক দেয়, কাকিমা, আপনি বাড়ি আছেন? পিন্টুর গলার আওয়াজে নবারুণের মা মেনকা ঘর থেকে বেরিয়ে আসেন। আরে পিন্টু, তুই এসেছিস? কি ব্যাপার? কাকিমা, আমার নবারুণের ব্যাপারে একটা জরুরি কথা ছিল আপনার সঙ্গে। হ্যাঁ, ও তো ঘরেই আছে, কিন্তু ওর অবস্থা ভালো নয় রে। সেদিন স্যারের বাড়ি থেকে ফেরার পর থেকে ওর এত জ্বর যে বিছানা থেকে উঠতেই পারছে না। এই কথা শুনে পিন্টু একদম অবাক হয়ে যায়। হঠাৎ ওই ভিতর থেকে নবারুণের একটা কাশির আওয়াজ শোনা যায়। মা, কে কে এসেছে গো? নবারুণের গলার আওয়াজ পেয়েই পিন্টু তার ঘরের দিকে দৌড়ে যায় এবং দেখে নবারুণ একটা চাদর মুড়ি দিয়ে শুয়ে রয়েছে। নবারুণ, তুই এখানে? কি হয়েছে তোর? তুই তো এখানে বিছানায় পড়ে আছিস। ও পিন্টু, রে আমার শরীরটা খুব খারাপ। এই জ্বরটা কমছেই না। এটা কি হলো? নবারুণ যদি এখানে জ্বরে পড়ে থাকে, তাহলে আমাদের বাড়িতে যে এসেছে সে কে? কাকিমা, কাকিমা, আমি একটু বাড়ি যাচ্ছি। নবারুণের জন্য ডাক্তার ডাকবেন প্লিজ। হ্যাঁ বাবা, আমি ডাক্তারের ব্যবস্থা করছি, তুই যা, পরে আবার খোঁজ নিস। পিন্টু নবারুণদের বাড়ি থেকে বেরিয়ে দ্রুত বাড়ির দিকে রওনা দেয়। হাঁটতে হাঁটতে তার মনে নানান প্রশ্ন ঘুরপাক খায়। এটা কি করে সম্ভব? নবারুণ যদি ওর বাড়িতে এমন অসুস্থ হয়ে পড়ে থাকে, তাহলে আমাদের বাড়িতে যে এসেছে সেটা কে? কি হচ্ছে এসব? আমাকে এখনই বাড়ি গিয়ে দেখতে হবে। পিন্টু দ্রুত পা চালিয়ে বাড়ির দিকে এগিয়ে যায়। পিন্টু তার বাড়ি পৌঁছে তার মাকে ডাকতে থাকে। মা, মা, কোথায় তুমি? পিন্টুর গলা পেয়ে সরলা রান্নাঘর থেকে বেরিয়ে আসেন। কি রে পিন্টু, কি হলো? এত হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে? মা,
মা তুমি জানো নবারুণ কোথায়? আমি এইমাত্র ওর বাড়ি থেকে এলাম। ও তো সেদিন থেকে জ্বরে পড়ে বিছানায়। তাহলে সেদিন আমাদের বাড়িতে কে এসেছে? কি বলছিস তুই? নবারুণ তো সেদিনই এসেছিল। আমি নিজে ওকে খাবার দিয়েছি, আর তুই বলছিস ও জ্বরে পড়ে আছে? হ্যাঁ মা, আমি এইমাত্র ওর মায়ের সঙ্গে কথা বলে এলাম। নবারুণ তো সেদিন স্যারের বাড়ি থেকে ফেরার পর থেকে বিছানা থেকে উঠতেই পারেনি। তাহলে এখানে নবারুণ সেজে কে এসেছে? সে কি করে নবারুণ হবে? সে কি? আমি তো ভেবেছিলাম নবারুণই এসেছিল। ওকে তো পুরো নবারুণের মতোই দেখতে ছিল রে। আমার তো কিছুই অদ্ভুত লাগেনি। মা, তুমি ঠিক মনে করে বলো, এখন নবারুণ কোথায় গেছে? কি কি বলে গেছে? আমার মনে হচ্ছে এখানে কিছু গন্ডগোল হয়েছে। ও বাবা, ও তো বেশিক্ষণ হয়ও নিজে বেরিয়েছে। আমাকে এসে বলল কে নাকি ওকে বারবার করে ফোন করছে, বেরিয়ে যেতে হবে। আমি ওকে খাবার দিলাম, তারপর ও বলল ওর তাড়া আছে, এই বলেই তো আমাকে চলে গেল রে। হ্যাঁ, আমি তো আর কিছু খেয়াল করিনি। যদি ওটা নবারুণ না হয় তাহলে কে হতে পারে? কেউ কি নবারুণের নাম করে এখানে এসেছিল? মা মা মা, আমাকে এখনই বেরোতে হবে। এটা আমার কাছে ঠিক লাগছে না। তুমি বাড়িতে সাবধানে থেকো, কেউ এলে আমাকে ফোন করবে। এই পিন্টু, তুই কোথায় যাচ্ছিস? কি যাবি না বাবা? কি হয়েছে আমাকে পরিষ্কার করে বল। মা, আমি এখন ঠিক বুঝতে পারছি না। আমাকে আর একটু খোঁজ খবর নিতে হবে। তুমি চিন্তা করো না মা, আমি ফিরে এসে সব বলবো। পিন্টু দ্রুত বাড়ি থেকে বেরিয়ে যায় নবারুণের বাড়ির উদ্দেশ্যে। সময়টা 5টা। পিন্টু নবারুণের ঘরে যেতেই দেখল নবারুণ বিছানায় শুয়ে শরীরটা বেশ দুর্বল, কিন্তু আজ কথা বলার অবস্থায় রয়েছে। নবারুণ, তুই এখন কেমন আছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না রে। আমাকে সব খুলে বল, আমাকে সব খুলে বল, এসব কি হচ্ছে? পিন্টু, তুই এসেছিস। আমি তো এখনো ঠিক নেই। কি বলতে চাস? মানে কি হয়েছে? শোন, আমি সব জানি। তুই সেদিন স্যারের বাড়ি থেকে ফিরে জ্বরে পড়েছিস, কিন্তু সেদিনই কেউ আমাদের বাড়িতে এসেছিল তোর নাম করে। আমার প্রথম থেকে সন্দেহ হচ্ছিল। মনে আছে সে মাংস খাচ্ছিল, কিন্তু তুই তো মাংস খাস না। এখন বল, সেদিন কি হয়েছিল? তুই বেরিয়ে হঠাৎ জ্বরে পড়লি কি করে? পিন্টু, তুই যা বলছিস আমারও মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই। সেদিন আমি স্যারের বাড়ি থেকে ফিরছিলাম, হঠাৎ রাস্তায় সজলের গলা পেলাম। সজল? কিন্তু সজল তো... শোন, আমিও তখন অবাক হয়ে গেছিলাম। আমি নিজের মনে বেশ কিছুক্ষণ হাঁটলাম। হঠাৎ রাস্তার ধারে কয়েকটা কুকুর খুব জোরে চিৎকার করতে শুরু করলো। আমি ঘাবড়ে গিয়ে পিছন ফিরে চারপাশে তাকালাম। তারপর সামনের বট গাছের দিকে চোখ পড়তেই আমি দেখি সজল ওখানে ঝুলছে। তার চোখ দুটো লাল, আর সে আমার দিকে তাকিয়ে বলছে, আমি মরতে চাইনি নবারুণ। যে আমাকে মেরেছে তুই তাকে শাস্তি দে। আমি ভয়ে কাঁপতে কাঁপতে বাড়ি ফিরে আসি। তারপর থেকে আমার জ্বর, শরীর খারাপ। আমি কাউকে কিছু বলতে পারিনি পিন্টু। কি বলছিস তুই? সজল তো মারা গেছে, তাই না? তাহলে আমাদের বাড়িতে যে এসেছিল সে কি সজল ছিল? এটা কি করে সম্ভব? নবারুণ, তুই কি নিশ্চিত যে সজল মারা গেছে? হ্যাঁ পিন্টু,
সজল তো গত বছরই মারা গেছে। আমি নিজে ওর শেষকৃত্যে ছিলাম, কিন্তু সেদিন যাকে দেখলাম সে সজলই ছিল। আমার সেই দৃশ্য মনে পড়লেই আমার শরীরটা এরকম কাঁপুনি দিয়ে ওঠে। এটা খুব গুরুতর ব্যাপার। আমাদের বাড়িতে যে এসেছিল সে যদি সজল হয়, তাহলে এখানে কিছু একটা ভয়ঙ্কর ঘটছে। আমাকে এখনই সজলের বাড়ি যেতে হবে, ওদের পরিবারের কাছে সব জানতে হবে। তুই এখানে থাক, আর কিছু মনে পড়লে আমাকে ফোন করবি, হ্যাঁ? পিন্টু, তুই সাবধানে থাকিস। আমার খুব ভয় করছে, এটা স্বাভাবিক ব্যাপার নয়। চিন্তা করিস না নবারুণ, সজলের বাড়ি থেকে কিছু জানতে পারলে আমি তোকে বলবো। পিন্টু দ্রুত বেরিয়ে যায় নবারুণদের বাড়ি থেকে এবং ঠিক করে সে সজলের বাড়ি যাবে, গিয়ে সব ব্যাপার জানবে। সজলের বাড়ি তাদের বাড়ি থেকে প্রায় 30 মিনিটের হাঁটা পথ। সে পৌঁছায় সজলের বাড়ি। সজলের বাড়ি পৌঁছতেই পিন্টু তাদের বাড়ির দরজায় কড়া নাড়তে থাকে। কাকিমা, আমি পিন্টু, দরজা খুলুন। সজলের মা রেবতী দেবী দরজা খুলে খুব ক্লান্ত কণ্ঠে বলেন, ও পিন্টু, তুই এত রাতে এখানে? হ্যাঁ কাকিমা, সজলের ব্যাপারে একটু জানতে এলাম। পিন্টু, পিন্টু বাবা, আমার সজল তো আর এই পৃথিবীতে নেই। কাকিমা, কি হয়েছিল কাকিমা সজলের? সেদিন ওর জন্মদিন ছিল। আগের বছর তোরা সবাই এসেছিলি, মনে আছে? বাড়ি ভর্তি হাসি আনন্দ, কিন্তু সেদিন রাতে হঠাৎ দরজা ধাক্কার আওয়াজ। আমি খুলতেই কয়েকটা ছেলে ওরা আমার সজলকে তুলে নিয়ে গেল। ছেলেগুলোর মুখ কাপড়ে মোড়া। তুলে নিয়ে গেল? কারা? কেন? জানি না পিন্টু, আমি কিছুই জানি না। সারা রাত ছেলেটা ফেরেনি। পরের দিন সকালে দেখি সামনের ওই বট গাছটায় আমার সজল ঝুলছিল। আমার ছেলেটাকে যারা এমন করলো, ভগবান যেন তাদের শাস্তি দেয়, ভগবান যেন তাদের শাস্তি দেয়। কাকিমা, এটা কিভাবে, কি বলছেন আপনি? পিন্টুর সাথে কথা বলতে বলতে তার পাশের টেবিলে রাখা একটা বাক্স থেকে একটা ঘড়ি বার করে পিন্টুকে বলেন, এই ঘড়িটা ও যেদিন মারা গেল ওর ঝুলন্ত দেহের পাশে পড়েছিল। জানি না এটা কার ছিল। আমার মনে হয় এই ঘড়িটার সাথে সজলের মৃত্যুর কোনো যোগাযোগ আছে। এমন সময় হঠাৎ আচমকা ঘরের আলো নিভে যায়। হঠাৎ এই অসময় আলো চলে গেল কেন? তুই দাঁড়া, আমি ঘর থেকে মোমবাতিটা নিয়ে আসছি। রেবতী তার ঘরের ভিতরে প্রবেশ করে। হঠাৎ একটা বিকট হাসির আওয়াজ শুনতে পায় পিন্টু। এটা কার হাসি? কাকিমা, 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 আপনি কোথায়? কাকিমা, কাকিমা, কাকিমা! পিন্টুর এই চিৎকারে দৌড়ে আসে রেবতী। বাইরে থেকে তাদের ঘরের ভিতরে প্রবেশের মতো একটা পায়ের খসখস শব্দ তারা পায়। তারা দেখে একটা ছায়া যেন তাদের কাছে এগিয়ে আসছে। রেবতী আর পিন্টু তাকিয়ে থাকে ছায়ার দিকে। একটা সময় স্পষ্ট হয় সেই ছায়া। তারা দেখে সজলের এক বিভৎস মুখ। কাকিমা, এ তো সজল। সজল, তুই এসেছিস বাবা, তুই এসেছিস।
ও সজল, সজল আস্তে আস্তে এগিয়ে এসে পাশে রাখা ঘড়িটা তার নিজের হাতে তুলে নিয়ে পিন্টুর দিকে তাকিয়ে বলে, পিন্টু, চিনতে পারছিস এই ঘড়িটা? এটা আমি তোকে জন্মদিনে দিয়েছিলাম। কত কষ্ট করে টাকা জমিয়ে কিনেছিলাম তোর জন্য। আর তুই কিনা সামান্য একটা নম্বরের জন্য আমাকে পৃথিবী থেকে সরিয়ে দিলি। সজল, তুই তুই এখানে এটা 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 কি করে সম্ভব? কেন করলি এটা পিন্টু? আমাকে কেন মেরে ফেললি? আমার মাকে পুরো একা করে দিলি কেন? তোর মা আজ রাতে শাস্তি পাবে শুধু তোর জন্য। আজ রাত তোর মায়ের শেষ রাত হবে। না সজল, এমন করিস না। আমি আমি যে তোর মা, আমাকে এইভাবে শাস্তি দিস না বাবা। আমি তোর মা, আমি তোকে বলছি তো বাবা। ওদেরকে মাফ করে দে, ওদেরকে মাফ করে দে। সজল, সজল, তুই ঠিক বলেছিস। আমি 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 ভুল করেছি। তুই পড়াশোনায় ভালো ছিলি, আমার বাবা মা সবাই শুধু তোর প্রশংসা করতো। আমি আমি হিংসায় চলে গিয়েছিলাম, তাই তোকে সরিয়ে দিয়েছি। কিন্তু আমাকে মাফ করে দে সজল, আমার মাকে ছেড়ে দে। আমার মা তোর কোনো ক্ষতি করেনি, আমার মাকে ছেড়ে দে। না পিন্টু, তোর শাস্তি তোর মাকে পেতে হবে। তুই আমার মাকে একা করে দিয়েছিস, এখন আমি তোর মাকে নিয়ে যাব। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সজল, ঠিক আছে। আমি 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 পৃথিবী থেকে চলে যাচ্ছি। শুধু আমার মাকে ছেড়ে দে। পিন্টু তার পাশের টেবিলে থাকা একটা ব্লেড হাতে তুলে নেয় এবং কাঁপা হাতে তার হাত কাটে। রক্ত ঝরে পড়তে থাকে। তারপর মেঝেতে লুটিয়ে পড়ে পিন্টু। এই পরিস্থিতি দেখে রেবতী চিৎকার করে, ও পিন্টু, না না, কি করলি তুই? কি করলি তুই? সজলের আত্মা আস্তে আস্তে মিলিয়ে যেতে থাকে। মা আজ আমার দোষী শাস্তি পেয়েছে। আজ আমি মুক্তি পেলাম। আজ মুক্তি। এরপর সজলের আত্মা মিলিয়ে যেতে থাকে। সজলের আত্মা সারা জীবনের জন্য মুক্তি পায়। রেবতী কান্নায় ভেঙে পড়ে পিন্টুর দেহের পাশে বসে। বন্ধুত্বের মধ্যে এই সব কি খুব দরকার ছিল বাবা? হ্যাঁ।